স্যার আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটু আগে নেটে বেশ সমস্যা করতেছিল আর কি। জানি না আবার মাঝখানে প্রবলেম করে কিনা। তোমাদের কি ল্যাব সব শেষ হয়ে গেছে না বাকি আছে কি? স্যার আমাদের ল্যাব টার্ম 1 শেষ হয়ে গেছে। আর মন শেষ, মানে সব যে কয়টা ছিল সবগুলোই শেষ হয়ে গেছে। এখন তোমরা জি ফ্রি, স্যার। তাই তো? জি স্যার। তাহলে এখন কি বাড়ি চলে গেছো? স্যার অনেকে হয়তো চলে গেছে, আবার অনেকে আছে ঢাকায়, কেউ কেউ অনেকেই চলে গেছে স্যার। আহ, মানে আবার অনেকে তো হলে সিট পেয়েছে। হলে কি তোমরা এখন উঠতে পারতেছো না আরো সময় লাগবে? স্যার বলতে পারতেছি না, আমাদের তো কেউ হলে উঠতে পারেনি এখন। না, সিট অ্যালটমেন্ট হচ্ছে তো মনে হয়, নতুন কিছু সিট দিচ্ছে তো। তো আমরা গতদিন কোন পর্যন্ত করছিলাম মনে আছে? আমরা সম্ভবত ডাইপোল পর্যন্ত করেছিলাম মনে হয়, তাই তো? জি স্যার। স্যার ডাইপোল, জি স্যার। আর রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছে না একটা পয়েন্টে। হ্যাঁ, না, লাস্ট টপিকটা ছিল মানে ডাইপোল। ডাইপোল, জি স্যার, ডাইপোল একটু বলছেন। ডাইপোলটা কি সেটা ডেফিনেশনটা আমরা একটু দেখেছিলাম আর কি, এটা ছিল মনে হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এখান থেকে তারপর আমরা দেখেছিলাম ডাইপোল মোমেন্ট দেখেছিলাম, এবং ডাইপোলের যে কিছু সিগনিফিকেন্স, মানে কেন আমরা এটি করে সেটা খারাপ করেছিলাম। ডাইপোল মোমেন্টটা হচ্ছিল আমাদের কি ছিল, যেটা হচ্ছে একটা স্ট্রেংথ। ডাইপোলের স্ট্রেংথটা কেমন হবে সেটার মেজারমেন্ট হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। মোমেন্টটা যদি বেশি হয় তাহলে ডাইপোলটা বেশি স্ট্রেংথ থাকবে সেরকম, এবং সেটা আমরা মেজারমেন্ট করি হচ্ছে কিভাবে, যে যে কোনো একটা আহ, যে চার্জ আছে, ডাইপোল তো দুইটা অপোজিট চার্জ থাকবে, ইকুয়াল এন্ড অপোজিট চার্জ। যে কোনো একটা চার্জের ভ্যালু ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব যেটা বলি, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেই কোয়ান্টিটিটাকে আমরা বলতে হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন আমরা একটা অ্যাপ্লিকেশন বা কিছু থিওরি ড্রাইভ করবো, যে ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যদি আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি ডাইপোল আমরা স্থাপন করি, তখন আমাদের এটা মানে ভ্যালুটা কেমন হবে আর কি, বা কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখবো। এখানে প্রথমে একটা ফিগার দেখতে পাচ্ছ, যেখানে আমরা এ এবং বি, এই দুইটা পয়েন্ট হচ্ছে দুটো চার্জ রাখলাম, মানে ডাইপোল রাখলাম। ডাইপোলের একটা চার্জ হচ্ছে পয়েন্ট এ তে, আর অন্য একটা চার্জ হচ্ছে বি তে, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা 2D কনসিডার করলাম। আমি কতদিন বলছিলাম যে কোনো কোনো বুকে 2D হিসাবে কনসিডার করা হয় অথবা ডি হিসাবে কনসিডার করা হয়। দ্যাট মিনস জাস্ট আমরা এটা মনে রাখবো যে এইটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জ। এই যে ডাইপোলের যে ভিতরে দুটো চার্জ থাকবে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স, এখানে আমরা এখানে কনসিডার করলাম হচ্ছে দুটো চার্জের যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের 2D। এবং সিম্বলিক্যালি দুইটা পয়েন্টে যে চার্জ আছে, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। এবং ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন আমরা সেটা দেখতে পাচ্ছি লেফট থেকে রাইটের দিকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। এখন যখনই আমরা এর ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ডাইপোল রাখবো, দ্যাট মিনস হচ্ছে চার্জ রাখতেছি, ইলেকট্রিক ফিল্ড এই চার্জের উপর একটা ইফেক্ট ফেলবে। তো সেটা কি হবে, এই পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডটা যেটা পজিটিভ চার্জ আছে সেটা তার দিকে অ্যালাইন করার চেষ্টা করবে, এবং নেগেটিভটা হচ্ছে অপোজিট দিকে। তাহলে এই দুইটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে। যে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যে আমরা দুটো চার্জ রাখলাম, ডাইপোলের যে দুটো চার্জ, সেটা তাহলে আমাদের দুটো ভিন্ন ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এইটা হচ্ছে আমাদের এই ডিরেকশন বরাবর, আর এই নেগেটিভ চার্জের জন্য হচ্ছে আমাদের এই ডিরেকশন বরাবর। এবং যেহেতু দুইটা চার্জের ভ্যালু সেম এবং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে, দ্যাট মিনস এই এই দুটোর ভ্যালু আমাদের কি হবে, ইকুয়াল, বাট হচ্ছে অপোজিট। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, একটা সেম পয়েন্টে ক্রিয়া করতেছে না। এই যে দুইটা ফোর্স, একটা কাজ করতেছে হচ্ছে এ পয়েন্টে আর একটা কাজ করতেছে বি পয়েন্টে। যদি সেম পয়েন্টে
ক্রিয়া করতো তাহলে আমাদের একটা একটাকে ক্যান্সেল আউট করতো, কিন্তু এখন যেহেতু সেম পয়েন্টে নেই, তার মানে এটা তারা একটা কাপল তৈরি করবে। যেমন এ এদিকে টানতেছে এবং এই ফোর্সের কারণে সেই দিকে যেতে চাবে, যার ফলে স্যার এটাকে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ইলেকট্রিক ফিল্ডের সাথে স্যার পজিটিভটা কেন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ফোর্স ফিল করবে, নেগেটিভটা কেন অপোজিটে ফিল করবে? মানে এটা ফিল্ডের ডিরেকশনের সাথে একই বাই ডেফিনেশন আমরা বের করে জানি যে পজিটিভ যে চার্জটা আছে সে অ্যালাইনমেন্ট হয় পজিটিভ এই অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর নেগেটিভটা থাকে তোমার অপোজিট ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ চার্জটাকে সে অ্যাট্রাক্ট করে। বুঝতে পারছো? অ্যাট্রাক্ট করে মানে কোন ক্যারেক্টারিস্টিকের জন্য পজিটিভটা ফিল্ডের সিমিলার ডিরেকশনে ফোর্স ফিল করতেছে আর নেগেটিভটা অপোজিট ডিরেকশনে করতেছে, এটা জানতে চাচ্ছিলাম। মানে ওর যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে চার্জের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে অ্যালং দা ডিরেকশন আর কি, আর নেগেটিভ চার্জের উপরে সে অপোজিট ডিরেকশনে ফিল্ডটা অ্যাপ্লাই করে। স্যার ইলেকট্রিক ফিল্ডটা কি কোনো চার্জের জন্য তো তৈরি হয়েছে? হ্যাঁ, না তো এটা তো অলরেডি চার্জ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা আছে। মানে আমরা যে পোটেনশিয়াল দেই সেই পোটেনশিয়ালটা তো তোমার যে পজিটিভ নেগেটিভ যখন আমরা ইচ্ছের সাথে কানেক্ট করি তখন তো সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে আর কি। তো স্যার মানে ওই চার্জটা কি ধনাত্মক বা ঋণাত্মক হলে হ্যাঁ, ওইটার উপর হ্যাঁ পজিটিভ ইলেকট্রিক তো তুমি যদি সেটা কনসিডার করো, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের ডিরেকশনের দিকে আর কি, তাই না? আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করি তখন কি বলি, ইলেকট্রন গুলো আমরা কি বলি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টের ডিরেকশন, বাট ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু তার ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওইটাই সেম এখানে, মানে ওই জিনিসটা তোমার ওই রকম মানে প্লাস আর মাইনাসটা এখানে নাই, বাট এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হয়েছে সেটা ওই যে তোমার পোটেনশিয়াল ধরো বা কোনো চার্জের ধরুন এখানে আছে। তো এখন যেহেতু এটা হচ্ছে তোমার দুইটা ভিন্ন পয়েন্টে, তার মানে এরা একটা তোমার কাপল তৈরি করবে, তার একটা আমরা কি বলে এটাকে টর্ক ক্রিয়েট করে বা মোচড় দিবে আর কি, যে কোনো একটা সেটা ঘূর্ণন সৃষ্টি। হ্যাঁ ঘূর্ণন সৃষ্টি করবে, হ্যাঁ good, ঘূর্ণন সৃষ্টি করবে। মানে এ তো এইদিকে আবার এ যদি মনে কে দিকে, তার মানে এই একটা থিটা করে এরকম ঘূর্ণন সৃষ্টি করবে, যেটাকে আমরা বলতে চাচ্ছি কি কাপল বা টর্ক। তাহলে সেই টর্কের পরিমাণটা তাহলে আমরা কিভাবে হিসাব করব সেটা তো তোমরা এর আগে জানো যে টর্কের কি একটা যে কোনো একটা ফোর্স, মানে দ্যাট মিনস কাপল, যে কোনো এই ফোর্সটা যেহেতু আমাদের ইকুয়াল এবং অপোজিট, যে একটা ফোর্সের ভ্যালু যে কোনো একটা ফোর্সের ভ্যালু আর মাল্টিপ্লাই হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দুটো ফোর্সের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে। আমরা এখান থেকে যদি আমরা ফিগারটা দেখি, আমাদের যে ফিগার যেটা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো এ এবং বি পয়েন্ট যে কোনো একটা ফোর্স এবং তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এটা বিসি। এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে বিসি সমান আমরা কি লিখতে পারি, এই যে 2d আর এর সাথে হলো সান থিটা, তাই না? 2d সান থিটা, এবি সান থিটা, দ্যাট মিন্স এবির ভ্যালু আমাদের এখানে দেয়া আছে 2d, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2d সান থিটা। তাহলে এখন আমরা সেই ভ্যালুটা যদি এখানে বসাবো, যে এফ সমান আমরা এই টর্ক সমান কি লিখতে পারি, ফোর্সের ভ্যালু ইনটু হচ্ছে তাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেটা হচ্ছে আমাদের 2d সান থিটা। এখন আমরা এই যে ফোর্স এফ সমান আমরা কি জানি, যে ইলেকট্রিক্যাল ফোর্স এখানে যে চার্জের উপরে বাই ডেফিনেশন আমরা কি জানি, কিউই। স্যার এফ সমান কিউই। হ্যাঁ কিউই, তাহলে এফ সমান আমরা এখানে বসালাম কিউই আর 2d sin থিটা থাকলো। এখন এখানে আবার একটু আগে আমরা যেটা দেখলাম যে পি সমান ডাইপোল মোমেন্ট সমান আমরা লিখতে পারি যে কোনো একটা চার্জ ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী ডিসটেন্স। তাহলে এখানে কিউ আর ইনটু 2d সমান আমরা কি লিখতে পারি, পি। এই এই পি সমান আমরা এখানে কি লিখতে পারি, কিউ ইনটু 2d। তাহলে এখান থেকে কিউ ইনটু 2d সমান করবে দেখলাম পি, আর বাকি থাকলো কি আমার ই সান থিটা। এখন যদি এটাকে আমরা ভেক্টর ফর্মে বসাই তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু সান থিটা আছে তাহলে এটা কি হবে, ক্রস গুণফল, তাই তো? জি স্যার।
হ্যাঁ, তাহলে এখন তাহলে এটার তাহলে আমাদের ডিরেকশনটা কেমন হবে? সাপোজ আমাদের এটা এখানে দেওয়া আছে, এই ডিরেকশন হচ্ছে আমাদের কি ই, আমাদের যে ওই ফিগারটা যেটা ছিল সেখানে এই ডিরেকশন ছিল ই, আর পি হচ্ছে আমাদের কি নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে হলো পি এর ডিরেকশন। তাহলে এখানে ছিল নেগেটিভ আর ওই দিকে ওইখানে ছিল পজিটিভ, তাহলে এই দিকে ছিল আমাদের কিসের ডিরেকশন? পি এর ডিরেকশন। স্যার পি ডিরেকশন। পি এর ডিরেকশন। তাহলে এখন আমাদের এই টর্কের যে বা কাপলের ডিরেকশনটা তাহলে কেমন হবে? এদের ক্রস হবে। ক্রস, তাহলে ক্রস করলে আমাদের কি হবে? নিচের দিকে, তাই তো? স্যার পি ক্রস পি ক্রস ভিতরের দিকে স্যার। ভিতরের দিকে হবে। আর যদি আমাদের এটা চেঞ্জ করতাম, আমরা যদি পোলারিটি চেঞ্জ করতাম, এখানে যদি আমরা মাইনাস দিতাম আর এই পাশে যদি প্লাস দিতাম, তাহলে এই ডিরেকশনটা আমাদের কি হয়ে যেত? ডট স্যার উপরের দিকে হইতো। উপরের দিকে হইতো। এই যে এরকম, তাহলে আমরা এই দিকে পেতাম। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডাইপোল। কোন একটা ইলেকট্রিক ফিল্ডে আমরা স্থাপন করি তখন আমাদের কি ঘটে সেটা। এখন দেখো এই ডাইপোলের আমাদের খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, যে তোমরা মাইক্রোওয়েভ ওভেন দেখেছো? জি স্যার। কখনো কি করেছো, গরম করছো খাবার দাবার? মেয়েরা মনে হয় করছে, নাকি মেয়েরা সংসারে হেল্প করে না মাকে কাজে? কেউ করে নাই? আমি করছি স্যার। স্যার তুমি ওভেনে করছি, বাট মাইক্রো না কি সেটা বলতে পারবো না। ওই যাই হোক আর কি, ওভেন মাইক্রো ওভেন একটু ডিফারেন্স আছে, এটা ধরে না আর কি, যে কোনো একটা ওভেন আর কি ওভেনে করছো, তাই তো? আমরা খাবার দাবার যেগুলো, ওই যে ওয়েভলেংথটা কোন রেঞ্জের সেটির উপরে ডিফার করে নামটা, যে মাইক্রোওয়েভ কিনা আর কি। তো তোমরা দুইজনে করছো, আর মেয়েরা কেউ সাহায্য করে না তাহলে বাসার কাজে? বোঝা যাচ্ছে নাকি? কেউ তো বলতেছে না যে ইউজ করছে কি করছে না, কেউ তো বলে না, নাকি ওরা জয়েন করে আর নেই? নাফিসা, তাসনিম, তিথি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি কি কখনো হেল্প করছো তোমার আম্মুকে? জি স্যার, ইউজ করছি। ইউজ করছো তো বলতেছো না তো, এখন জিজ্ঞাসা করার পর তখন বলতেছো। আচ্ছা, তাহলে এটা আমাদের কেনই হচ্ছে? এই যে আমরা যখন একটা মনে করো ঠান্ডা খাবার দেওয়ার মানে খুব শর্ট টাইমই দেখা যায়, এক এক মিনিট বা কয়েক সেকেন্ড দিলেই মোটামুটি আমাদের বেশ গরম হয়ে যাচ্ছে, কেন সেটা? এটা হচ্ছে আমাদের এই একটা ডাইপোলের খুবই একটা এক্সাম্পল আর কি। যখন আমরা ওই মাইক্রোওয়েভ ভিতরে যখন মাইক্রোওয়েভটা ক্রিয়েট করে, তখন হচ্ছে তোমাদের একটা অসিলেটিং ফিল্ড তৈরি করে, ঠিক আছে? অসিলেটিং ফিল্ড তৈরি করলে আমাদের যে এই যে আমরা যেটা গরম করতে চাচ্ছি এর ভিতরে ওয়াটার থাকে, ওয়াটারটা কিন্তু হলো যে ন্যাচারাল যে আমাদের ডাইপোল হিসাবে, পার্মানেন্ট ডাইপোল হিসাবে কাজ করে। তো যখন এই ডাইপোলটা তোমার সেই ইলেকট্রিক ফিল্ডের অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকে, স্থাপন হয়, তখন দেখা যায় তারা এই বারবার মুভমেন্ট করে। আমরা দেখলাম কি একটু আগে, যে যদি কোনো একটা ফিল্ডের ভিতরে আমরা ডাইপোল স্থাপন করি তখন সেটা আমার করতেছে একটা মোচড় দিচ্ছে, মুভ করতেছে, তাই না? এখন যদি এটাকে আমরা অসিলেটিং ফিল্ড দিই, দেখা যাবে ওই ফিল্ডটা বারবার ডিরেকশন চেঞ্জ করতে, তার মানে সেও এই মুভমেন্টটাও বারবার অসিলেশন করতে থাকবে। তো এইভাবে যখন দেখা যাবে একটা এনার্জিতে কিছু 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 বন্ড ভেঙে যায়, এই যে ওয়াটার মলিকুলের যে বন্ড আছে ভেঙে যায়, তো সেই বন্ডের যে এনার্জি যেটা আছে সেটা আমাদের ব্রেক করার পর হিট এনার্জি হিসেবে রিলিজ হয়, যার ফলে দেখা যায় আমাদের এই খাবারটা বা যেটাকে আমরা গরম করতে চাচ্ছি সেটা হিট হয়ে যায় এবং খুব দ্রুত হিট হয়ে যায়। কিন্তু যদি তুমি কোনো শুকনো কোনো জিনিস ওভেনে দিয়ে ট্রাই করে দেখো, দেখবা যে কিছু হচ্ছে না। কোন একটা তুমি সাপোজ যদি মনে করো একটা কাগজে যদি একটু কয়েক ফোঁটা যদি পানি দিয়ে তারপরে মাইক্রো ওভেনে দাও, দেখবে কাগজটা আগুন ধরে যায়। কিন্তু যদি যখন একটা শুকনো কাগজ যদি তুমি ওর ভিতরে দিয়ে অন করে দাও, দেখবা যে কাগজের তেমন কোনো কিছু হচ্ছে না, কারণ তখন কাগজের ভিতরে তোমার সেই ডাইপোলটা নাই। কিন্তু যখন তুমি একটু পানি ছেড়ে দিয়েছিলা, ওই পানিটা তখন ডাইপোল আকারে কাজ করতেছে, তখন দেখা যায় সেই হিট ক্রিয়েট হয়, এবং খুব বেশি পরিমাণ হিট হলে তখন দেখা যায় এই তোমার ফায়ার হয়ে যেতে পারে। বুঝতে পারছো? স্যার মাইক্রোওয়েভ আর ইলেকট্রিকে কি একইভাবে কাজ হয়? মোটামুটি ওই যে পোলারিটি তো সেম থাকে, এনার্জির একটু আছে, হেরফের আছে। আর দেখা যায় যে হচ্ছে মাইক্রোওয়েভে করলে শুধু আমরা যে খাবারটাকে গরম করি শুধু সেটাই গরম হয়, বাট পাত্রটা গরম হয় না। হ্যাঁ, ওই যে বললাম না যে এনার্জির একটু ডিফারেন্স। তোমার যদি বেশি হিট কিছু কিছু হিসেবে তোমার দেখা যায় তুমি রান্না করতে পারবা, ওখানে তোমার হিটটা
ওই যে তুমি যে ওয়েবটা দিচ্ছ ওর এনার্জিটা তোমার বেশি আছে। স্যার তাহলে কি ইলেকট্রিকে কি এইভাবে কাজ করে না? ইলেকট্রিকে কিন্তু পাত্রটাও গরম হয়ে যায়। হ্যাঁ করে, কাজ করে, কিন্তু ওই যে তোমার হিট এনার্জির উপর একটু ভেরিয়েশন আসে না, সেটা। জি স্যার, বুঝতে পারছি। কারণ তুমি যখন ওয়েব দেখতেছো একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকে তার ফ্রিকোয়েন্সি, তারপর হলো তুমি যে অসিলেটিং করাচ্ছ, স্যার ওই যে ওইটার একটা অসিলেটিং ফিল্ড না, ওইটার একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ আছে আর কি। স্যার ওই যে পাত্রটা ঘুরতে থাকে ভিতরে, ওই কারণে কি অসিলেটিং আরো সুবিধা হয়? And ওটা ঘুরতে থাকে যে তুমি যাতে ইউনিফর্মলি সব দিকে যাচ্ছে, পাথরটা আচ্ছা, একদিকে ঠিক আছে। না হয়ে সব জায়গায় যাতে এরকমই হচ্ছে আর কি, সেটা। জি স্যার। ঠিক আছে, তাহলে এরপরে আমরা একটু নেক্সট দেখি ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটাকে বলি হচ্ছে আমরা বিভব। তাই তো, এটাও তোমরা বহু পড়ছো আর কি। বিভব বলতে তাহলে কি বোঝো? বিভব বলতে কি বোঝায়? স্যার অসীম থেকে 1 কুলম্ব চার্জ স্যার একটা হ্যাঁ, ইলেকট্রিক অসীম যে থেকে পরিমাণ কাজ করতে হয় স্যার। হ্যাঁ, যে পরিমাণ। তো এই অসীম বলতে কি বুঝছি আমরা? মানে অনেক দূরে থেকে নিয়ে আসতে হবে নাকি? জি স্যার। জি স্যার। সবাই একমত? প্রভাব যতদূর পর্যন্ত তার বাইরে থেকে, এবং এটা তো অসীমই আর কি দূরত্বটা, যেটা আর স্কয়ার। হ্যাঁ, মানে অসীম বলতে বোঝাচ্ছি যে সাপোজ আমাদের একটা ইলেকট্রিক চার্জ আছে, তার আশেপাশে হচ্ছে মনে করে এরকম একটা ফিল্ড তৈরি হলো, এখানে আমরা একটা প্লাস চার্জ রাখলাম, মানে এই তার যে ক্ষেত্র আছে এই ফিল্ডের বাহির থেকে নিয়ে আসলে তখন সেটা মানে এই যে চার্জটা বা এই ফিল্ডটা মনে করবে যে সে অনেক ডিস্টেন্স, অনেক দূর থেকে একে নিয়ে আসা হয়েছে, সেটা বলা হয়েছে। মানে যদিও আমরা বলি অসীম দূর, কিন্তু এই অসীম কথাটা হচ্ছে জাস্ট আমি ফিল্ডের বাহির থেকে নিয়ে আসবো। ফিল্ডের বাইরে থেকে আসলে তখন এই ফিল্ডটা মনে করে সে অনেক অসীম দূরে থেকে নিয়ে আসছে। এখন একটা চার্জকে যদি আমরা কি করি যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ফিল্ডের কোন একটা পয়েন্টে নিয়ে আসতে আমাকে যে পরিমাণে কাজ করতে হবে ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে আমাদের যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাই আমরা বলি হচ্ছে ওখানে পোটেনশিয়াল হিসেবে স্টোর হয়, এবং তখন আমরা বলি ওই পয়েন্টের এই চার্জের হলো যে ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, আর পোটেনশিয়াল ডিফারেন্স হলো তাহলে কোনটা? পোটেনশিয়াল ডিফারেন্স এটা তো গেল, স্যার এরকম দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য, বিভবের পার্থক্য। হ্যাঁ দুইটা বিন্দু। এটা তখন কিন্তু আমরা যে অসীম দূরে থেকে নিয়ে আসবো না, তখন হচ্ছে আমাদের ফিল্ডের ভিতরে। যখন নর্মাল পটেনশিয়াল বলতেছি তখন ফিল্ডের বাইরে থেকে, আর যখন বলতেছি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স তখন এই ফিল্ডের কোনো এক দুইটা পয়েন্টের যে পটেনশিয়ালের যে পার্থক্য সেটা। কারণ আমি যখন এই অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসছি তার জন্য আমার একটা ইলেকট্রিক পোটেনশিয়াল, আবার যখন এই পয়েন্টে নিয়ে আসবো তার জন্য আমাদের ভিন্ন আর একটা পোটেনশিয়াল আছে, তখন এই দুইটা পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি। যদি আমি এই সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসি, তখন এই দুইটার যে ভিতরে যে মধ্যকার ডিফারেন্সটা সেটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, অসীম থেকে ওই কুলম্ব আধানটা আনার কি সমবেগের কোনো কাজ আছে? সমবেগে আনা বা ফোর্সফুলি আনা? না, এরকম নাই আর কি। আচ্ছা স্যার। এখানে ইউনিটটা কি হবে বা কি করছে এটা একটা দেওয়া আছে, এখানে এগুলো তোমরা ইন্টারও করছো, সেগুলো নিয়ে ডিটেলস না করবা, যতটুকু বলা দরকার। আর এটাও তোমরা দেখে আসছো যে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের ভিতরে যে একটা রিলেশন আছে, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে -dV/dt, মানে পোটেনশিয়াল, নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটা আর আমি বিস্তারিত যাচ্ছি না। এভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ডিফাইন করতে পারি, পোটেনশিয়ালের সাথে কিভাবে চেঞ্জ হয় নেগেটিভ গ্রেডিয়েন্টটা কি। যদি আমাদের পোটেনশিয়ালটা ডিস্টেন্সের সাথে যে আমাদের চেঞ্জ, সেটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এবং এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের নেগেটিভ ভ্যালুটাকে বলছি হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড। এখানে এই নেগেটিভ সাইনটা তোমার ইন্ডিকেট করে হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে হচ্ছে তোমার পোটেনশিয়ালটা ডিক্রিজ করে। ঠিক আছে, এই নেগেটিভ সাইন। এখন তাহলে আমরা একটু ডেরিভেশন আরেকটা দেখি যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা পয়েন্ট চার্জের জন্য কেমন হবে। মানে একটা পয়েন্ট চার্জ যদি আমরা কনসিডার করি তখন তার ইলেকট্রিক পোটেনশিয়ালটা কেমন হবে। সেটার জন্য তোমরা এখানে আমরা একটা কনসিডার করে নিলাম প্লাস কিউ চার্জ ও পয়েন্টে, এবং একটা ডিস্টেন্স আমি নিয়ে নিলাম, একটা পি পয়েন্ট কনসিডার করলাম, ও থেকে একটা পয়েন্ট আমি কনসিডার করলাম হচ্ছে বি, যেটা ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স, এবং এক্স
এর কাছাকাছি, বি এর কাছাকাছি আরেকটা পয়েন্ট আমি কনসিডার করলাম হচ্ছে এ, যেটাকে বলতেছি আমি ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। এখন প্রথমে আমার কাজ হচ্ছে আমি এ থেকে বি তে নিয়ে আসলে কি পরিমাণ আমাকে কাজ করতে হয় সেটা বের করবো। তারপরে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করে দিলেই আমি টোটালটা পেয়ে যাবো। তাহলে যেহেতু এখানে ডিস্টেন্সটা ক্ষুদ্র, তাহলে এর জন্য যে পোটেনশিয়াল পাবো সেটা হবে ক্ষুদ্র। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ডিভি। সেটা হচ্ছে তোমার হচ্ছে কি ইডিএক্স। ই হচ্ছে এখানে তোমার ফোর্স, আর ডিস্টেন্স কতটুকু কভার করলো সেটা হলো এক্স। যেহেতু আমরা এই ফোর্সের অপোজিট ডিরেকশনে আসতেছি সে কারণে হচ্ছে আমার কি নেগেটিভ। তো তাহলে আমি ডিভির মান পেয়ে গেলাম যে মাইনাস ইডিএক্স। এখন ইলেকট্রিক যেটা ই এর ভ্যালু, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 1/4πε0 চার্জ ডিভাইড হচ্ছে কি ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে সেটা আমরা লিখলাম যে Q/x²। এটা গেল হচ্ছে আমাদের এর ভ্যালু। এখন আমরা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কি আসতেছে, ডিভি ইকুয়াল হচ্ছে -1/4πε0 Q/x², আর সাথে আছে কি ডিএক্স। তাহলে নেগেটিভ সাইনের কি ভ্যালু সেটা তো একটু আগে বললাম, যে অ্যাগেনস্টে, ইলেকট্রিক ফোর্সের অ্যাগেনস্টে আমরা কাজ করতেছি সেটা। এখন যদি আমরা টোটাল পোটেনশিয়ালটা বের করতে চাই তাহলে আমরা কি করব, উভয় পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করব, যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস, এখানে কোথাও কোনো বাধা নেই। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেট করলে লেফট সাইডে আমরা টোটাল পোটেনশিয়ালটা পেয়ে যাব ভি, আর রাইট সাইডে আমাদের হচ্ছে যে 1/4πε0 আর কিউ, এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। এই এক্সটা ভ্যারি করতেছে, আমি যখন এই পয়েন্ট থেকে এদিকে সরে যাচ্ছি বা দূরে যাচ্ছি তখন এর শুধুমাত্র আমাদের চেঞ্জেবল হচ্ছে কি এক্স। তাহলে x² dx এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে লেফট সাইডে আমরা কি পেলাম, একটা হলো ভি, আর আমাদের যে টোটাল যে আমরা যেই পয়েন্টে ফাইনাল পয়েন্টে বের করতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে পি, এবং তার দূরত্ব আমরা বলতেছি হচ্ছে আর। তাহলে আমরা পোটেনশিয়ালটাকে আমরা কিভাবে ডিফাইন করি, যে ইনিশিয়াল থাকতে হচ্ছে বাইরে, মানে ইনফিনিট ডিস্টেন্স থেকে, আর আমি নিয়ে আসবো একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসবো ওই চার্জ থেকে। আমি ধরে নিলাম যে আর ডিস্টেন্স হচ্ছে আমাদের সেটা। তাহলে আমাদের শুরুর যে লিমিট সেটা ছিল আমাদের ইনফিনিটি, সেখান থেকে আমরা কোথায় নিয়ে আসতেছি আর ডিস্টেন্স, আর বাকি যেটা আমরা করবো সেটা। তাহলে এখন ইন্টিগ্রেট করার পরে ফাইনালি আমরা কি কি পাবো, ইনফিনিটি টার্মটা আমাদের বাদ হয়ে যাবে এবং সেখান থেকে হলো যে নেগেটিভ সাইনটাও চলে যাবে। তাহলে ফাইনালি থাকবে হচ্ছে কি Q/4πε0 আর। আমরা তাহলে এই যে পোটেনশিয়াল যেটা পেলাম, এই পোটেনশিয়ালটা তাহলে কি হচ্ছে, এই টার্মগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে কোনটা আর। তাহলে আর এর সাথে আমার ইনভার্সলি প্রপোর্শনাল, ভি হলো পোটেনশিয়াল। তাহলে যদি আমরা একটা ফিগার ড্র করি, এইদিকে হচ্ছে আমাদের পোটেনশিয়াল আর এদিকে হচ্ছে আর। যেহেতু আর এর উপর আরটা হলো ইন্ডিপেন্ডেন্ট, তার উপরে ডিপেন্ড হচ্ছে কোনটা, পোটেনশিয়াল ভি। তাহলে কিভাবে হয়, যখন কাছাকাছি থাকে যত দূরে যাচ্ছি ভি এর মান তত কমে যাচ্ছে। তাহলে আমরা এরকম একটা ফিগার গ্রাফ পাবো আর কি পোটেনশিয়াল। যত কাছাকাছি যাচ্ছি আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, আর এর মানটা কমে যাচ্ছে। এরকম করে যেতে যেতে অনেক ইনফিনিট ডিস্টেন্সে গিয়ে এটা কি যাবে, জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে কিভাবে ভি এর বা পটেনশিয়ালের ভ্যালুটা ডিস্টেন্সের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। পরে এটা ম্যাথমেটিক্যাল আমরা পরে দেখবো, এই থিওরিগুলো শেষ করে তারপর ম্যাথমেটিক্যাল দেখবো। এখন দেখো এখানে কয়েকটা একটু টার্ম আছে, যে ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা দেখেই বুঝতে পারছো তোমরা যে ইকুইপোটেনশিয়াল মানে পোটেনশিয়ালের ভ্যালুটা কি হবে, এই সারফেসে পোটেনশিয়ালের ভ্যালুটা আমার কি হবে, সেম সমান হবে স্যার। সমান হবে। মানে সেটাকে আমরা বলছি ইকুইপোটেনশিয়াল সারফেস। যেমন যদি এখানে তোমরা একটা কনসিডার করো যে আইসোলেটেড চার্জ আছে প্লাস কিউ চার্জ, সেটা থেকে তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যদি একটা সার্কেল কনসিডার করো, তাহলে দেখবে যে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু তোমার ডিস্টেন্স সেম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তোমার পোটেনশিয়ালের ভ্যালুটা কি হবে, সেম। তাহলে এই সারফেস গুলোকে আমরা তখন কি বলতে পারি, ইকুইপোটেনশিয়াল সারফেস। জি স্যার। এরপরে তখন আমি ফাইলটা দিব, একটু দেখে নিও, সিম্পল কিছু কথাবার্তা কেমন হয় সেগুলো লেখা আছে।
ইকুইপোটেনশিয়াল সারফেসে তোমার একটা কন্ডিশন আছে, ওয়ার্ক ডান 0 হয়, এটা একটু মনে রাখো। ইকুইপোটেনশিয়াল সারফেসে তোমার এই যে পটেনশিয়ালের ডিফারেন্স হলো কি 0, যেহেতু সেম, তার মানে ওয়ার্ক ডান আমাদের কি হয়, সমান, তো 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যায়, সেখানে তোমাদের এই পটেনশিয়ালের ভ্যালু থাকবে 0। এটা একটা মনে রাখো, বা অবজেক্টিভে অনেক সময় আসছে তোমাদের যে এমসিকিউ, যদি সে হয় এই ফিজিক্যালি এক্সাম না হয়ে যদি এটা তোমাদের দুটো পার্ট হয়, তখন সেখানে এখান থেকে এই ধরনের কোশ্চেন হতে পারে। বাট তোমাদের তো এখন মনে হচ্ছে না যে তোমাদের কি হবে, মানে অনলাইন এক্সাম মনে হয় হবে না, সম্ভবত খুলে যাবে, তাই না? এখানে তাহলে এখন দেখো সিম্পল, এটা আমার মনে হয় তেমন কিছু বলার নাই, এখানে জাস্ট একটু দেখো এরকম এই ধারার হয়তো তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে আর কি, যে ক্যালকুলেট করতে বলছে পোটেনশিয়াল একটা পয়েন্ট ডিউ টু এ চার্জ এর ভ্যালু দেয়া আছে 4 × 10⁻7 কুলম্ব, এবং সেটা আছে হচ্ছে 0.09 মিটার দূরে আছে। তাহলে আমাদের পোটেনশিয়ালের ভ্যালু কেমন হয় সেটা বের করতে বলছে। এবং সেকেন্ড বলছে ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ চার্জ অফ এত কুলম্ব, মানে এত কুলম্ব চার্জ নিয়ে আসতে, ইনফিনিটি থেকে নিয়ে আসতে আমাদের কত কাজ করতে হবে। প্রথম হচ্ছে পোটেনশিয়াল বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের পোটেনশিয়ালের ভিতরে নিয়ে আসতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে পোটেনশিয়াল একটাকে তো আমরা দেখলাম যে পয়েন্ট চার্জের জন্য আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে কি 1/4πε0 Q/r। তাহলে আমাদের 1 নম্বর যে প্রবলেম ছিল সেখানে আমাদের কিউ এর ভ্যালু দেওয়া আছে কত 4 × 10⁻7। তাহলে এখানে আমরা 1/4πε0 আর Q1 এর ভ্যালু বসাইলাম 4 × 10⁻7 আর হচ্ছে 0.09, এটা করলাম। এটা করার পরে ফাইনালি আমরা দেখতেছি যে পটেনশিয়ালের ভ্যালু আসতেছে 4 × 10⁴ ভোল্ট। এটা একটু তোমরা পরে দেখতে পারো রেজাল্টটা কি সেম আছে কিনা, আমিও শিওর না আর কি। রেজাল্টটা একটু দেখতে পারো, ভেরিফাই করতে পারো। জাস্ট রেজাল্টটা ঠিক আছে কিনা, নাকি কোনো অর্ডারে প্রবলেম আছে? ঠিক আছে স্যার। তাহলে সেকেন্ডটা আমাদের কি বলছে, যে আমাদের ওয়ার্ক ডান কত হবে সেটা বের করতে বলছে। তাই ওয়ার্ক ডান সমান আমরা কি জানি, যে চার্জ ইনটু হচ্ছে পটেনশিয়াল কিউভি। তাহলে এখানে আমরা ভি এর ভ্যালুটা অলরেডি বের করে ফেলছি এই আমাদের নাম্বার 1 প্রবলেম থেকে, আর কিউ এর ভ্যালু আমাদের দেয়া আছে, যে Q2 যেটা বলছিল সেটা হচ্ছে কত 2 × 10⁻9। এটা সিম্পল মাল্টিপ্লাই করলে হচ্ছে ওয়ার্ক ডান কত সেটা পেয়ে যাবে। এটা দেখে নিও, এই টাইপের প্রবলেম কিছু থাকবে। এরপরে সেকেন্ডটা দেখো, বলছে এরকম একটা আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারের 4টা কর্নারে হচ্ছে তোমাদের 4টা চার্জ লোকেটেড আছে। তাহলে ওদের সেন্টারে আমাদের পটেনশিয়ালটা কেমন হবে সেটা বের করতে হচ্ছে। তাহলে এই সেন্টারে যে পটেনশিয়াল, এই ভ্যালুটা আসলে এখানে 4টা চার্জেরই ইফেক্ট থাকবে, তাই না? যেহেতু আমরা বলছি স্কোয়ার, তাহলে পয়েন্ট থেকে কিন্তু ডিস্টেন্স হলো সেম, প্রত্যেকটা ডিস্টেন্স যদি r কনসিডার করি তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স কি থাকবে সেম। কম বেশি হবে কারণ হচ্ছে আমাদের যেহেতু এই চার্জ গুলোর মান কি না সেম, সমান না স্যার। সমান না, কম বেশি থাকবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা চার্জের কি জানি যে আমরা অ্যাড করতে পারি, তাহলে প্রত্যেকটা চার্জের জন্য যে আমাদের আলাদা আলাদা যে পোটেনশিয়াল আসবে সেগুলো সামেশন করে দিলেই আমরা সেন্টারে টোটাল সামেশন করলে সেন্টারে কতটুকু পটেনশিয়াল অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, সেটা ইফেক্টিভ সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা কোনো একটা চার্জের জন্য আমরা কি জানি 1/4πε0 Q1/r। তাহলে কমনটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে চেঞ্জ হবে কোনটা, আমি 8টাকেও কমন নিয়ে নিতে পারি কারণ যেহেতু আর 8টা হলো কি সেম, তাহলে একইভাবে করে ফেলতে পারি 1/4πε0 r ব্র্যাকেটে Q1 + Q2 Q3 Q4। আর ডিস্টেন্স r সমান কি লিখতে পারি, সবাই জানো যে স্কোয়ারের যে মিড পয়েন্টের জি স্যার, d/2 √2a। সেটা আর কি। তাহলে এবার সিম্পল, এখানে যদি আমরা মান বসাই দিই পেয়ে যাবো, এটা আর সময় না। এরপরে আমরা একটু দেখি ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? তো ফ্লাক্সটা কি, স্যার একক ক্ষেত্রে হলে কি পরিমাণ বলরের অতিক্রম করে?
হ্যাঁ, মানে লম্বভাবে কি পরিমাণ বলতে আমরা বলবো হচ্ছে মানে লম্বভাবে কোন একটা বলরেখা, আমরা যদি বলরেখা দেখেছিলাম যে কাল্পনিক কিছু রেখা পজিটিভ থেকে এক্সিট হয় আর নেগেটিভে গিয়ে কি হয়, এন্টার করে। তো এই যে কাল্পনিক বলরেখা আছে, এই বলরেখাগুলো দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এই করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, যেগুলো আমাদের অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিটা বের করতে সুবিধা করে। যেমন ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কি, যে আমাদের কোন একটা ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমরা কনসিডার করি, কোন একটা ক্ষেত্রফল কনসিডার করি, সেই একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে তার লম্বভাবে কতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করবো, সেটাকে আমরা বলতেছি কি ইলেকট্রিক ফ্লাক্স, যেটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করি। ক্ষুদ্র অংশ বোঝানোর জন্য যদি আমরা কোন একটা সারফেসের ডিএস কনসিডার করি, তাহলে হবে আমার ডি ফাই ই ডট ডিএস, এখানে ইলেকট্রিক ফিল্ড, আর ডিএস এর যে ডট গুণফল সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। এই যে এখানে যদি আমরা ফিগারটা একটু দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে আর কি, তাহলে এখানে এই পারপেন্ডিকুলার যেটা ই কস থিটা, ঠিক আছে, এককভাবে কোন ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ ফ্লাক্স সরি বলরেখা পাস করতেছে সেটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ফ্লাক্স। এখন এই ইলেকট্রিক ফ্লাক্সের উপরে বেসিস করে হচ্ছে তোমাদের গস ল। আমরা যেমন কিসের ক্ষেত্রে বলেছিলাম যে কিছু লিমিটেশন ছিল কুলম্বস ল, আমরা কুলম্বস ল কিছু লিমিটেশনস এর কথা উল্লেখ করেছিলাম, মনে আছে? তার কিছু স্কোপ বলেছিলাম এবং লিমিটেশনস এর কথা বলছিলাম। সেই লিমিটেশন গুলো দূর করতেছে হচ্ছে তোমার গস ল, ঠিক আছে। গস ল এর যে সুবিধাটা, এখানে আমরা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করব, যে সারফেসটা হচ্ছে আমি যে কোনো শেপের নিতে পারি, কোন একটা চার্জ আছে সেই চার্জের আশেপাশে আমি একটা গাউসিয়ান সারফেস নিতে পারবো এবং সেই সারফেসটা হচ্ছে আমার ইচ্ছা মতো নিতে পারবো। এটা হচ্ছে তার একটা সুবিধা। কিন্তু আমাদের কুলম্বস ল তে কিছু লিমিটেশন ছিল, কিন্তু চার্জটা মুভ করতে পারবে না, চার্জটা হচ্ছে কি তোমার পয়েন্ট চার্জ হতে হবে, এরকম ডিস্টেন্স কতটুকু হতে হবে, এরকম কিছু। সেই যে লিমিটেশন গুলো ছিল, সেই লিমিটেশন গুলো এই গস লর মাধ্যমে হচ্ছে আমরা এটাকে কি বলে দূর করতে পারি। গস লটা হচ্ছে জেনারেল, এই গস ল থেকে তোমার আবার কুলম্বস ল আবার ডিরাইভ করা যায়, ঠিক আছে। আমি যদি গস ল থেকে কুলম্বস লকে আমি ডিরাইভ করতে পারি, তার মানে দেখা যায় গস লটা হচ্ছে আমার জেনারেল, আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। একটা নির্দিষ্ট যদি আমি গস লর উপরে যদি আমি একটা নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করি, তখন দেখা যায় সেটা কুলম্বস ল হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের খুবই জেনারেল। এই গস লটা আমরা একটু ডিটেলস নেক্সট ক্লাসে দেখবো, কারণ এটা নিয়ে আমাদের অনেক ডেরিভেশন করতে হবে, গস লর অ্যাপ্লিকেশনও দেখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। গস ল পড়ার পরে আমরা গস লর অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কারণে এটা একটু আমরা নেক্সট ক্লাসে খুব ভালোভাবে দেখতে চাচ্ছি আর কি। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ডেন্স দাও। আর হচ্ছে তোমাদের যে ক্লাস টেস্টের ব্যাপারে একটু বলে নিই, ঠিক আছে। ক্লাস টেস্টটা সম্ভবত এখন ফিজিক্যালি হতে পারে, সে কারণে আমরা ওয়েট করতেছি, ঠিক আছে। যে ডিসেম্বরের পরে হয়তো তোমাদের একটা সম্ভাবনা আছে, তখন হয়তো বলছে যে তাহলে এই ক্লাস টেস্ট গুলো আমরা ফিজিক্যালি নিব। তোমরা যে কারণে যেগুলো তোমাদের শেষ করা হচ্ছে এগুলো একটু তোমরা ঠিকভাবে ওইভাবে দেখে রাখো বা প্রিপারেশন নাও, ফিজিক্যালি হবে সেই রকম। বুঝতে পারছো? গত কালকে, হ্যাঁ গত পরশু মিটিং হয়েছিল, তখন আর কি স্যার বললেন যে ক্লাস টেস্টটা সে আর কি বললো যে এখন নিয়ে না, কিছুদিন পরে একটু ওয়েট করে তারপরে দেখেন, যদি ফিজিক্যালি হয় তাহলে তো নিয়ে নিবো, তা নাহলে তারপরে এই তোমরা যখন ফিজিক্স ওয়ান যেভাবে অনলাইনে বা অন্যান্য যেটা দিয়েছে সেইভাবে নেওয়া হবে, যে গুগল ফর্মে কিছুই ছিল না তোমাদের এমসিকিউ টাইপের। জি স্যার। তাহলে এখন আপাতত তোমরা প্রিপেয়ার থাকো যে ফিজিক্যালি দিবা, ক্লাস টেস্ট প্লাস এক্সামটা ফাইনাল, ঠিক আছে। তার কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো বিন্দু চার্জের জন্য স্যার কুলম্ব সূত্রটা প্রয়োগ করি স্যার, বিস্তৃত চার্জ হলে কি স্যার আমরা গসিয়ান ল যেটা মানে এটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এটা আমরা যখন করব তখন দেখতে পাবো, মানে গাউসিয়ান যে আমরা সারফেস কনসিডার করব, ঠিক আছে।
সেই সার্ভিসের আচ্ছা। ভিতরে যতগুলো আমাদের চার্জ থাকবে ওই চার্জের জন্যই আমরা এগুলো দেখা যায়। এখানে আমরা হিসাব করবো ফ্লাক্স, মানে চার্জ থাকলেই তো সে বলরেখা উৎপন্ন করবে। জি স্যার। তো তখন এই যে দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফ্লাক্স এর ইন্টিগ্রেশন করবো আমরা, ঠিক আছে? চার্জটা বিন্দু আচ্ছা। আছে না বড় আছে সেটা না, যখন আমরা ওই যে ফ্লাক্সটা হিসাব করলে তখন দেখা যায় আমরা এখান থেকেই আমরা ইলেকট্রিক ফিল্ড, মানে ই মানেই তো আমরা বলছি যে ইলেকট্রিক ফিল্ড আর কি, ইজিক্যাল টু এফ বাই কিউ না, মানে ফোর্স পেয়ে জি যাবো। স্যার। আমাদের তো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফোর্স পাওয়া, তাই না? জি স্যার। সেটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার। 68 পার্টিসিপেন্ট আছে, দেখা যায় 64, এখনো তো বাড়তেছে। মানে কি একজন আরেকজন একটা দিয়ে দিচ্ছ নাকি? স্যার অনেকে মানে ডাবল দিছে স্যার, মানে একই রোল দুইবার দিছে। সেটা হতে পারে, কিন্তু একজন অন্যজন একটা দিলে কিন্তু এখানে থেকে যাবে যে কে দিল সেটা, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার, আমি আমার রোলটাই দুইবার দিয়েছি স্যার। কারণ হচ্ছে প্রথমবার যখন দিয়েছি তখন মনে হচ্ছিল যে নেটে প্রবলেম করতেছিল, এই জন্য আমি শিওর ছিলাম না যে আমারটা হয়েছে নাকি, তাই এখন একটু প্রবলেমটা দূর হয়েছে, তাই এখন আবার দিয়েছি। না সেটা হলে দেখা যাবে যে একই, কিন্তু ওই যে তুমি যদি আরেকজন একটা দাও তাহলে কিন্তু শো করবে যে তুমি দিচ্ছ আর একটা, তোমারটা দিলে সেটা তো বোঝা যাবে যে তুমি, তো সেটা করো না, সেটা বলছি আর কি। জি স্যার, জি স্যার। ঠিক আছে, সেটা করো না আর কি। এমনিতে কি অবস্থা সবার? এমনি ল্যাব রিপোর্ট জমা দিয়ে দিয়েছো তোমরা, না রিপোর্ট জমা দেওয়া বাকি আছে এখনো? স্যার রিপোর্ট তো শেষ তোমাদের। রিপোর্টও জমা দেওয়া শেষ, তাহলে তো তোমাদের কোনো আর একদম টেনশনই নাই ল্যাব নিয়ে আর কি, যে ল্যাবও শেষ, ল্যাব রিপোর্টও জমা দেওয়া শেষ, তোমরা একেবারে এখন ফুল ফ্রি, তাই তো? জি স্যার। তোমাদের ল্যাব কত তারিখে শেষ হলো, কত তারিখে এমনি ওই যে ল্যাব মানে ফিজিক্যালি আসা আর কি ল্যাবের ক্লাসে, সেটা কত তারিখে শেষ হলো? স্যার 2 তারিখ স্যার। 2 তারিখ। তাও তো অনেক আগে শেষ হয়ে গেছে তাহলে তোমাদের, কি বলবো। তোমরা কি তাহলে ফার্স্টের দিকে শুরু হইলো নাকি, তোমাদের কি ফার্স্ট শুরু হয়েছে ল্যাব? জি আমাদের স্যার প্রথম শুরু হয়েছিল মেবি। হ্যাঁ, সে কারণে তোমাদের অনেক আগে শেষ হয়ে গেছে, বুঝতে পারছি। অন্যদেরটা এখনো চলছে, ডিসেম্বরও চলবে। ডিসেম্বর মাসে পুরো চলবে আর কি, মানে অন্যান্য ডিপার্টমেন্ট শেষ হতে টোটাল সব ডিপার্টমেন্টের। তোমাদের সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে গেল যে ক্লাসে অনেক হচ্ছে আর কি, ওই যে থিওরি ক্লাস যে শিডিউল আছে সেই শিডিউলে আবার ল্যাব ক্লাস পড়েছে। আবার আমার একটা সাথে হয়েছে, মানে থিওরির শিডিউলে দেয়া দেয়া হয়েছে, মানে একই টাইমে দুটো ডিপার্টমেন্টের। এটা নিয়ে একটা সমস্যা। অন্যদের কয়টা করে লেকচার হয়েছে, ক্লাস হয়েছে কয়টা, মানে পার্ট বিতে কয়টা হয়েছে ক্লাস? স্যার 2টা। পার্ট বিতে দুটো। পার্ট বি কে নিচ্ছে আমাদের? স্যার রাইট স্যার। হেদায়েত স্যার নাকি ম্যাডাম আগে শুরু করেছিলেন তারপর হেদায়েত স্যার নিচ্ছেন? না শুরু থেকেই হেদায়েত স্যার নিচ্ছেন? না স্যার, শুরু থেকে ও আচ্ছা, বুঝতে পারছি। না স্যার এবার মাঝখানে ওই যে ভর্তি কমিটি টমিটি অনেক দায়িত্ব ছিলেন, আবার ছাত্র চেয়ারম্যান, তার একটু থাকে, ব্যস্ততা থাকে বেশি, সেই কারণে মিসিং হতে পারে। এমনি অন্য অন্য সাবজেক্ট গুলোর কি অবস্থা, এভারেজে কয়টা করে হয়েছে? স্যার ফিজিক্স এর পার্ট বিটা পিছে, আর পলিমার সায়েন্স সবচেয়ে পিছে, আর বাকি ক্লাসগুলা মোটামুটি 6টা মতো হয়েছে। 6টা? তাহলে তো মোটামুটি ঠিক আছে। পলিমার সায়েন্স হলো তোমাদের ওই যে ডিপার্টমেন্টাল, ওইটা পিছিয়ে আছে না? জি স্যার, পলিমার সায়েন্স একবারে কম হয়েছে, মাত্র একটা করে। আচ্ছা, পলিমার সায়েন্স এটা কি ওই কেমিস্ট্রি স্যার নাই না তোমাদের ডিপার্টমেন্টাল থাকে? না, ওইটা ওয়েট প্রসেস সাবজেক্ট, তো স্যার ওয়েট প্রসেসের ডিপার্টমেন্টে থাকে না। আচ্ছা, ডিপার্টমেন্টাল। হ্যাঁ, ওই যে পলিমার তো আবার কেমিস্ট্রির সাথে সাথে সেজন্য ছিলাম, যেটা কি তোমাদের, বুঝতে পারছি।
মানে ওটা হচ্ছে তাহলে আমাদের ডিপার্টমেন্টের